রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 2 দিন। গল্পটি 2টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। 1885 সাল, 17ই শ্রাবণ। ভাবনাহাটি গ্রামের রামচন্দ্র রায়ের ছেলে পরমেশচন্দ্র রায় আজ বিয়ে করে বউ নিয়ে আসবে বলে রামচন্দ্র রায়ের ভাঙা চণ্ডী মণ্ডপে কয়েকজন লোক জমেছে। রামচন্দ্র রায় ছেলের বিয়েতে যেতে পারেননি। আনন্দনাড়ু ভাজার দিন তেল জ্বলে উঠে হঠাৎ রান্নাঘরের চালে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে রামচন্দ্র রায়ের 2 হাত পুড়ে ঘা হয়েছে করতালুতে। সেজন্যে তিনি ছেলের বিয়েতে যাননি। বরকর্তা করে পাঠিয়েছিলেন ভাইরা ভাই দেবরের গোপেশ্বর চক্রবর্তীকে। রামচন্দ্র রায়ের অবস্থা ভালো নয়। 2খানা মাত্র 2চালা ঘর, কয়েক বিঘে ধানের জমি, বাড়ির পেছনে একটা খালের 1/4 মালিকানা সত্ত্ব আছে। তাতে বছরে 30-40 মণ মাছ পান। এর দাম 10 টাকা হিসাবে মন ধরলে 300-400 টাকা। এছাড়া অন্য কোনো আয় নেই। মোটা ভাত মোটা কাপড়ে একরকম সংসার চলে যায়। রামচন্দ্র রায়ের ছেলে পরমেশের বয়স 23 বছর। ছাত্রবৃত্তি পাশ করে স্থানীয় জমিদারি কাছারিতে মোহরিগিরি কাজে ঢুকেছে। মাসিক বেতন 6 টাকা। ইতিমধ্যে সে গ্রামের সমবয়সীদের ঈর্ষার পাত্র হয়ে উঠেছে। তাদের বাপ মা তাদের বলে, সোনার যা ছেলে দেখোগে যা রামু রায়ের ছেলে পরমেশ। ছাত্রবৃত্তি পাশ করলে দিব্যি, আবার 6 টাকা মাইনেতে মোহরিগিরিতে ঢুকেছে। ওর উন্নতি ঠেকায় কেডা? তোরা শুধু বাড়ি বসে খাবি আর পাশা খেলবি চণ্ডী মণ্ডপে বসে। 6 টাকা মাইনে পাওয়ার কথাটা একটু রটে গেল চারিধারে। ফলে ছেলের বিবাহের জন্যে নানা গ্রাম থেকে সম্বন্ধ আসতে লাগলো। রামচন্দ্র রায়ের স্ত্রী ধরে বসলেন আখড়ে এক কথা, 101 টাকা বরপণ দিতেই হবে, 10 ভরি সোনা, তাছাড়া দান সামগ্রী বরের গরদ আলাদা। অনেকে বললে, বাপরে, কি দেখে অত টাকা বরপণ দিতে যাবে লোকে? 100 টাকা বরপণ কারা পায়? যাদের ভালো জমি জমা আছে। তোমার কি কিছু আছে বাপু? ছেলে অবশ্যই স্বীকার করি অল্প বয়সে চাকরিটা পেয়েছে ভালোই, কিন্তু ওই যা ছেলে দেখেই দেওয়া, কম চাওয়া তো নয়। 10 ভরি সোনার দামই ধরো 18 টাকা ভরি হিসাবে 180 টাকা। না না, ও চলে না। আবার অনেকে বলে চাওয়ার দিন এসেছে তাই চায়। কই, তুমি আমি তো চাইতে সাহসও করি নে। হীরের টুকরো ছেলে, এই বয়সে উন্নতি করেছে কেমন? 8 টাকা তোর মাইনে হলো বলে ওকে 10 ভরি সোনা দেবে না তো দেবে কাকে? অনেক মেয়ে দেখা এবং উভয় পক্ষে যাতায়াতের পরে অবশেষে গোবরাপুরের তারিণী চক্রবর্তীর বড় মেয়ে পতিত পাবনীকে রামচন্দ্র রায়ের বেশ পছন্দ হলো। তারা বরপণ ও 10 ভরি সোনা দিতেও চাইলেন। আজ সেই কনেকে নিয়ে পরমেশ বাড়ি আসছে। কিন্তু ইতিমধ্যে রামচন্দ্র রায়ের বাড়িতেই কথা উঠেছে, তাই তো বউ আসবার আগে নাড়ু ভাজার দিনই ঘরে আগুন লেগে গেল। শ্বশুরের হাত পুড়ে গেল। এ কি অলক্ষণে বউরে বাবা! রামচন্দ্র রায়ের স্ত্রী স্বামীকে নাড়ু ভাজার দিন শেষ রাত্রেই কথাটা বলেছিলেন। তখন শেষ রাত্রে দধিমঙ্গলের শাঁখ বেজে ওঠার সঙ্গে সঙ্গে ঝলসানো হাতে যন্ত্রণাক্লিষ্ট স্বামীকে জাগিয়ে তুলে পরমেশের মা বললে, ওগো শোনো, কি গা, আমার মনটা ভালো বলছে না, সেই থেকে আমিও ঘুমোইনি। আমার কথা শোনো, ওখানে ছেলের বিয়ে ভেঙে দাও। পাগল, আজই বিয়ে, আজ বিয়ে ভেঙে দেবে? খুব দেয়া যায়। অলক্ষণে কোণে ঘরে আগুন লেগে ভিটেতে পা দিতে না দিতেই। আমার খোকা বেঁচে থাকুক, তার মুখের দিকে চেয়ে সংসারে সব করতে পারি তো ভারী একটা মেয়ের সঙ্গে সম্বন্ধ ভেঙে দেওয়া যায় না? কাল রাত্রে যারা যারা নাড়ু ভাজতে এসেছিল তাদের মধ্যে অনেকেই কথা বলেছে। দিগম্বর চাটুর্যের বউ, নখুড়ি, পাড়ার মঙ্গল ঠাকুরন, কাশী চক্রবর্তীর শাশুড়ি, আমাদের মনোমতি ময়না, এরা ছেলে মানুষ, এরাও বলছিল। রামচন্দ্র রায় একটুখানি ঘাবড়ে গেলেন। ছেলের শুভ বিবাহের দিনটিতে এসব কি বিভ্রাট রে বাবা! বললেন, আচ্ছা দেখব, সেখানে আগে যাই তো। ছেলেকে আমি পাঠাবো না কিন্তু। তবে দধিমঙ্গলের শাঁখ বাজালে কেন? ওসব লোক হাসাহাসির মধ্যে আমি নেই।
একটা নিরীহ মেয়ে সর্বনাশ করতে আমি পারবো না। সর্বনাশ কিসে হলো? ও কথা বলো না গিন্নি, পরে দুর্দিনটা নিজের মতো দেখতে শেখো। আজ তার মেয়ের বিয়ে, মেয়েরও দধিমঙ্গলের শাঁখ বাজলো, কত লোক কুটুম্ব এসেছে তাদের বাড়ি। কি সমাচার না বর এলো না। মেয়ে দোপড়া হয়ে গেল, কান্নাকানি উঠল চারদিকে। রান্না বান্নার জোগাড় সব নষ্ট। শত্রুরা মুখ টিপে হাসি মুখে আবার গা ঘেঁষে দুঃখ জানাতে এলো। কি দিন ভাবো দেখি। ওসব ছেড়ে দাও, পরের মন্দ করতে পারবো না। এতে আমাদের ছেলের খারাপ হবে না গিন্নি, ভালো হবে। তুমি ওর মা, তুমি ভালো মনে ওকে আশীর্বাদ করো। তোমার পায়ের ধুলোতে ওর সব মঙ্গল হবে। পরমেশের মা স্বামীকে মানতেন, স্বামীর কথায় নরম হয়ে গেলেন। উনি যখন বলেছেন তখন কোনো ভয় নেই। উনি আমার চেয়ে অনেক বোঝেন। যা ভালো বোঝেন করুন, আমি মেয়ে মানুষ কি বুঝি। তারপর বেলা হলো, বরযাত্রী ভোজনের যজ্ঞে চড়ে গেল। প্রায় 60 জন বরযাত্রী হবে। তারা খেয়ে দিয়ে সব রওনা হয়ে চলে গেল, কিন্তু রামচন্দ্র রায় গেলেন না, যেতে পারলেন না। সেই পোড়ার গায়ে বড় যন্ত্রণা হতে আরম্ভ করলো। একটু জ্বর মতো হলো দুপুরের দিকে। তার ভাইরা ভাইয়ের হাতে বরকর্তার দায়িত্ব তুলে দিয়ে রামচন্দ্র রায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন কোণের ছোট্ট ঘরে। স্ত্রী সন্ধ্যার পরে ঘরে ঢুকে বললেন, হ্যাঁ গা, ঘুমিয়েছ? না। এ কি হলো, কি হলো? তোমার জ্বর, তুমি খোকার বিয়েতে যেতে পারলে না। এ কি কম কষ্ট আমার? ভেবে দেখো, সেই খোকা আমাদের। আমার মন মোটেই ভালো নিচ্ছে না। চোখের জল ফেলছি নে, পাছে খোকার অমঙ্গল হয়। কি অলক্ষণে বউ আসছে সংসারে যে গাছে না উঠতে এক কাঁদি। গিন্নি আবার সেই কথা? জ্বর মানুষের হয় না? জ্বর হয়েছে বলে একজন নিরীহ মেয়ের ওপর রাগ করো কেন? তাকে অলক্ষণে বলোই বা কেন? তার কি দোষ? কি খাবে রাত্রিরে? ও বেলা এত যজ্ঞী, তুমি কিছু মুখে দিলে না। একটু সাবু করে দিই? আর কিছু ভেবো না, ভগবানের নাম নিয়ে গিয়ে শুয়ে থাকো। সে আসছে, তাকে তুমি আশীর্বাদ করো মন খুলে। সেই নতুন বউ নিয়ে পরমেশ এক্ষুনি বাড়ি আসছে। কেননা দূরে ঢোলের শব্দ পাওয়া গেল। গরিবের ঘরে ঠাটবাট, আত্মীয় কুটুম্বীরা চঞ্চল হয়ে উঠেছেন। শাঁখ নিয়ে দোরের বাইরে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছেন। পরমেশের মা এগিয়ে গিয়ে দাঁড়ালেন, চোখে তার ঔৎসুক্য, মুখে অনিশ্চয়তার হাসি। রাস্তার মোড়ে বরকনের পালকি দেখা গেল, পেছনে বাজনাদার ভক্ত মুচি ও তার দল। পালকির এপাশে গোপেশ্বর চক্রবর্তী পাত্রের বড় মেশো। সকলেই এগিয়ে গেল। কে একজন চেঁচিয়ে বললে, দুদাল তার খোড়া ঠিক করো আগে। গ্রাম্য বৌঝিরা ঘিরে দাঁড়ালো। পোঁ পোঁ শাক বেজে উঠল। সুগঠিত দেহ যুবক পরমেশ রায় পালকি থেকে নেমে মার পায়ে উপুড় হয়ে প্রণাম করলে। মা গিয়ে নববধূকে কোলে করে পালকি থেকে নামালেন। তারপর কৌতূহল চঞ্চল হাতে বধূর ঘুমটা খুলে মুখ দেখলেন। হাতে দিলেন দুগাছা সোনার বালা। তার শাশুড়ি রামচন্দ্র রায়ের স্বর্গগতা মাতৃদেবী একদিন এই বালাজোড়া দিয়ে তার মুখ দেখেছিলেন, এই ভিটেতে পা দেওয়ার দিন। পুত্রবধূর মুখ দেখে খুশি হলেন পরমেশের মা। কাঁঠাল তলায় বরণের পিঁড়ি পাতা ছিল। পুত্র ও পুত্রবধূকে আশীর্বাদ করে ঘরে তুললেন। বাঁশবনের মধ্যে বাড়ি। অনেক রাত্রে লক্ষ্মী প্যাঁচা ডাকছে বাঁশবনের মাথায়, ঝিঝি ডাকছে বনে। বধূ কি একটা ডাকে ভয় পেয়ে ঘুমের ঘোরে শয্যা সঙ্গিনী ছোট ননদ হৈমপতিকে জড়িয়ে ধরলে। ও কি বৌদি, ভয় কি? ও শেয়াল ডাকছে। নববধূ ঘুম ভেঙে হেসে ননদের মুখের দিকে ডাগর ডাগর চোখ মেলে চাইলে। কানের মাকড়ি দুটো ঠিক করে নিলে। হৈমবতী হেসে বললে, রও একটা দিন, কালই তো ফুলশয্যা। কাল থেকে দাদার কাছে শোবে, ভয় ভাবনা কিছুই থাকবে না। ছটফট করে মরছো, আমরা বুঝিনে বুঝি? নববধূ সলজ্জ কণ্ঠে বললে, ও মা। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব।
ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।